আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। একজন শিক্ষক শুধু পঠন পাঠনের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেন না, তিনি একজন দিশারি, একজন অনুপ্রেরণা এবং একজন পথপ্রদর্শক। আমাদের মাঝে এমন একজন শিক্ষক আছেন যিনি শুধু পাঠ্য বই নয়, জীবনের পাঠও আমাদের শিখিয়েছেন। আজ তিনি কর্মজীবন থেকে অবসর নিয়েছেন, কিন্তু তার শিক্ষা, তার আদর্শ এবং উনার মূল্যবোধ চিরকাল আমাদের সঙ্গে থাকবে। উনার কঠোর পরিশ্রম, ধৈর্য, মমতা এবং দায়িত্ববোধের ফলেই অসংখ্য ছাত্রছাত্রী আজ সাফল্যের পথে। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের ভাণ্ডার আমাদের চিরকাল প্রেরণা যোগাবে। তো এমনই একজন মানুষ আমাদের মধ্যে উপস্থিত আছেন, ওনার সাথে পরিচয় করে নেব। উনি অবসরপ্রাপ্ত একজন প্রধান শিক্ষিকা, পিয়ালি দাস ম্যাডাম। তো তার আগে বলবো, আপনারা চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে উপস্থিত আমাদের বিশেষ অতিথি, আমাদের ম্যাডামের সঙ্গে পরিচয় করে নেব। নমস্কার ম্যাডাম। নমস্কার। আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাকে অনেক অনেক স্বাগত ম্যাডাম। তো প্রথমেই জানতে চাইবো, আমাদের পজিটিভ বার্তায় এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। পজিটিভ বার্তায় পজিটিভিটিই থাকবে। এখানে যে আমি এর আগেও পজিটিভ বার্তার অনেক অনেক অনুষ্ঠান আমি দেখেছি। এখানে যেভাবে প্রোগ্রামগুলি স্পন্সর্ড করা হচ্ছে, সেখান থেকে উঠে আসছে অনেক কিছু পজিটিভিটির দিকটাই। যেরকম আমি দেখতে পেয়েছি, কোনো কোনো অতিথিরা এখানে এসে গান বাজনা করছে, নৃত্য করছে, আবৃত্তি করছে, উপন্যাসের উপরে কথা বলছে, বইপত্র, যারা যারা কবি সাহিত্যিক যারা যারা আছেন তারাও এটার ব্যাপারে কথাবার্তা বলছে। এতে কি হলো? এই প্রোগ্রামটার মাধ্যমে সমাজের বুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে পজিটিভ বার্তা কী কী কাজ করছে, ওর মানসিকতাটা কি, ওর মোটিভটা কি। একদিকে সমাজও এর জন্য উপকৃত হচ্ছে এবং যারা আসছে তারাও খুব আনন্দের সহিতই এখানে প্রোগ্রামটা করছে। এটা দেখে আমার খুবই ভালো লাগছে এবং এখানে অনেক কিছু শিক্ষণীয় জিনিস, অনেক শিক্ষণীয় বিষয় নিয়েও এখানে অনুষ্ঠানটা হচ্ছে। সেই জন্য আমারও খুব ভালো লেগেছে এই পজিটিভ বার্তার অনুষ্ঠানগুলি দেখে। ওই অনুষ্ঠানগুলি দেখেই আমি এখানে আসবো বলে ইচ্ছা প্রকাশ করেছি। ধন্যবাদ ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এই আপনাদের মতো গুণী মানুষরা আমাদের এই প্ল্যাটফর্মে আসেন এবং ওনাদের মধ্যে যে পজিটিভ এই ভাইবগুলো আছে বা পজিটিভ ভাবনাগুলো যেগুলি আছে সেগুলো আমরা সমাজের বুকে ছড়িয়ে দেওয়া, এটাই আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য, যাতে করে আমরা একটা সুস্থ পৃথিবী গড়তে পারি বা সুস্থ সমাজ গড়তে পারি। সেই উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলেছি আমরা। এবং আপনাদের মতো মানুষদের যদি পাশে পাই তাহলে আমাদের এই কাজ অবশ্যই আমরা থাকবো, আরো সুবিধা হয়। অবশ্যই থাকবো। ঠিক, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো এরপরে ম্যাডাম আপনার কাছ থেকে জেনে নেব যে নারী হিসাবে একজন এই যে শিক্ষকতার লাইফে ছিলেন এবং সেই জার্নিটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন। আচ্ছা, আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই, আমাদের বাড়িটা ঠিক বনেদি পরিবারে বলা চলে, বনেদি বাড়ি। বাবা মা দুজনেই চাকরি করতেন আমার, ওনারা এখন এই পৃথিবীতে নেই। যাই হোক, বাবা মার ইচ্ছে ছিল আমি শুধু পড়াশোনাই করি এবং আমি বড় মেয়ে হিসাবে আমি যে চাকরি করব ওদের সেরকম ভাবনা ছিল না, যেহেতু আমি এই সংসারের বড় মেয়ে এবং আমাদের যে আত্মীয় স্বজনরা আছে মানে পুরো গোষ্ঠীরই আমি বড় মেয়ে। তো ওনারা মনে করেছেন মেয়ে শুধু পড়াশোনা করুক, আচ্ছা এরপরে একটা ভালো ঘরবর দেখে দিয়ে দেব। তা আমি যে চাকরি করবো আমি নিজেও জানি না। যখন আমি অনার্স কমপ্লিট করলাম, এরপরে MA করলাম, করার পর আমার বাবা বলছেন, বাবারও তখন চেতনা হলো যে না, মেয়েকে স্বনির্ভরশীল হতে হবে। হঠাৎ করে বাবার মধ্যে ওই জিনিসটা ঢুকে গেছে যে মেয়েকে স্বনির্ভরশীল করেই পরের সংসারে দেব। তো যেহেতু আমার মাও চাকরি করতেন, মাও শিক্ষকতা করতেন, আবার আমার বাবা প্ল্যানিং ডিপার্টমেন্টে একজন অফিসার ছিলেন। তো সেই হিসাবে আমাদের
পুরো পরিবার এবং আমাদের যে আত্মীয় স্বজনরা আছে সবাই আমরা মানে শিক্ষকতার লাইনে আছি বা শিক্ষিত ফ্যামিলি আমরা একটা। হ্যাঁ, তো এই হিসাবে বাবার ওই চেতনাটা যখন এলো যে আমাকে চাকরি দিয়ে উনি স্বনির্ভরশীল করে এরপরে বিয়ে দেবেন, তবে যথারীতি আমি অনার্স MA কমপ্লিট করার পর হঠাৎ করে আমি অনার্স কমপ্লিট করার পর ঠিক 2-3 মাস পরেই, জানি না এটা কি করে হলো, হয়তো আমার ঠাকুরের অসীম কৃপা, আমার অফার চলে এসছে। আমার অফার চলে এসছে কোথায়? প্রথম জয়েনিং খোয়াই দ্বাদশ শ্রেণীতে। খোয়াই দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে আমার প্রথম জয়েনিং ছিল, সে 1991-এ। ওইখান থেকে আমার শিক্ষকতার যাত্রা শুরু হয়। এরপর ওইখানে কিছুদিন থেকে এলাম আমতলী স্কুলে, আমতলী হায়ার সেকেন্ডারি স্কুলে। আমতলী হায়ার সেকেন্ডারি স্কুলে কিছুদিন থাকার পর চলে গেলাম লালসিংহড়া হায়ার সেকেন্ডারি স্কুলে। লালসিংহড়া হায়ার সেকেন্ডারি স্কুলে অনেক বছর ছিলাম, অনেক বছর, মানে 23 বছর আমি লালসিংহড়া হায়ার সেকেন্ডারিতে ছিলাম। তো ওইখান থেকে চাকরির শেষ হওয়ার 2-2.5 বছর আগে আমি ডুকলি হায়ার সেকেন্ডারিতে এসে কাজে নিযুক্ত হই। তারপরে প্রমোশন দিয়ে পাঠানো হয় আমাকে শুভময় হায়ার সেকেন্ডারি স্কুলে। ওইখান থেকে আমি অবসর আসি। যাই হোক, এ হলো আমার গোটা চাকরি জীবনের কাহিনী। তো চাকরি করার সুবাদে আমার প্রথমেই দৃষ্টিভঙ্গি ছিল যে ছেলে মেয়েদের কিভাবে শিক্ষা দিলে ওদের মেন্টালিটিটা, মানে মানসিকভাবে ওরা উন্নত হবে, মানসিকভাবে উন্নত হবে এবং পাশাপাশি ওদের শারীরিক প্রাক্ষবিক, যেহেতু আমি একজন এডুকেশন শিক্ষাবিজ্ঞানের টিচার, সেই হিসাবে আমার সবসময় লক্ষ্য থাকতো যে আমাদের এডুকেশনের যেই শিক্ষাবিজ্ঞানীরা আছেন বেশিরভাগই বলেছেন যে অলরাউন্ড ডেভেলপমেন্ট, ছাত্রছাত্রীদের অলরাউন্ড ডেভেলপমেন্ট করতে হবে। তো এই অলরাউন্ড ডেভেলপমেন্টটা শুধু শিক্ষার মধ্যেই নিহিত না, বিষয়কেন্দ্রিক জ্ঞানের উপরে সেটা নির্ভর করে না। অলরাউন্ড বলতে ওর মনুষ্যত্ব বোধের বিকাশ, মূল্যবোধের বিকাশ, প্রাক্ষবিক, দৈহিক, সামাজিক সব কিছুর মধ্যে অলরাউন্ড ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে। যেমন আমাদের বিবেকানন্দ বলেছেন যে ছাত্রছাত্রীদের সব দিকে অলরাউন্ড ডেভেলপমেন্ট করতে হবে। আমাদের কবিগুরুও সে কথা বলেছেন। হ্যাঁ, তা রুশো এই কথা বলেছেন, শিক্ষাবিজ্ঞানী রুশো এই কথা বলেছেন, ছাত্রছাত্রীদের অলরাউন্ড ডেভেলপমেন্ট করতে হবে। তো আমি যেহেতু এডুকেশনের শিক্ষিকা, সেই হিসাবে ওদের এই যে শিক্ষাবিজ্ঞানীরার যে চিন্তাধারাটা সেটা আমার মাথায় চলে আসে বিশদভাবে। তখন আমি বিদ্যালয়ের যে গতানুগতিক শিক্ষাটা আছে সেটার পাশাপাশি ছেলে মেয়েদের ভবিষ্যৎ জীবনেও যাতে সে উন্নতি করতে পারে এবং দৈহিক সামাজিক দিক থেকে সে সব দিক থেকে বিকাশপ্রাপ্ত হয়ে একটা মানুষের মতো মানুষ হতে পারে, তার মূল্যবোধ, মনের যে মূল্যবোধ সেটা জাগ্রত হতে পারে, সেরকম দৃষ্টিভঙ্গি রেখেই আমি ছেলে মেয়েদের শিক্ষা দিতাম। আর বিশেষ করে কি জানেন, ছেলে মেয়েরা মানে বিশেষ করে যারা আছে সবাই আমার সঙ্গে খুব মিশে যেত। অটোমেটিক কীভাবে যে আমি কি করেছি ওদের আমি জানি না, কিন্তু ছেলেমেয়েরা আমাকে খুব ভালোবাসতো, আবার ভয়ও পেত, শ্রদ্ধাও করতো, ভয়ও পেত, এবং যত রকমের ওদের কথাবার্তা আছে সব কিছু আমার কাছেই বলতো। এরকমভাবে ছেলেমেয়েরা এখনও আমার যে আমি অবসরে এসেছি, অনেক ছেলে মেয়ে সেই খোয়াই গার্লস স্কুলে কবে আমি চাকরি করেছি ওরাও এখনও আমার খোঁজ খবর নেই। এই লালসিংহড়া হায়ার সেকেন্ডারি থেকে এসেছি, ওইখানে স্টুডেন্টসরা এখন নিজেরাই চাকরি করে, ওদের বিয়ে হয়েছে, ছেলে মেয়েরা আছে, ওরাও আমার খোঁজ খবর নেই, এবং ওদের ছেলে মেয়েদেরও আমি এখন শিক্ষা দিচ্ছি। আমার ছাত্রের ছেলে মেয়েদেরও আমি এখন শিক্ষা দিই, এরকম ধরনের নজিরও আছে। তো আমারও সবসময় এটা থাকতো, বর্তমান সমাজের দিকে তাকিয়ে আমি বলছি, এটা দৃষ্টিভঙ্গি এটা আমার সবসময় থাকতো যে ছেলেদের মেয়েদের শুধু শিক্ষা দিলেই হবে না, ওদের মানসিক দিক থেকে ওদের
কীভাবে উন্নত করা যায়, হ্যাঁ, ওরা যাতে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, স্বনির্ভরশীলতা যাকে বলে, হ্যাঁ, এটাও যাতে হয়। এবং বিশেষ করে পরিবারের যে পিতামাতা আত্মীয় স্বজনরা আছেন তাদের প্রতি ওদের যাতে একটা সুন্দর দৃষ্টিভঙ্গি থাকে। এখন তো আমরা দেখছি যে পরিবারগুলো আগে যেমন একান্নবর্তী পরিবার আমরা শুনতে পাই, আমিও পেয়েছি একান্নবর্তী পরিবার। কিন্তু আমাদের যে সময়টার পরে যে জেনারেশনটা এসছে এরপরের থেকে দেখলাম পরিবারগুলো টুকরো টুকরো হয়ে গেছে। তো এই যে টুকরো টুকরো যে হয়ে গেছে, এটার মধ্যে যে ফ্যামিলির যে মেম্বাররা আছে ওদের মধ্যে চিন্তা বা মন মানসিকতার অনেক বিভেদকামিতাই আমি দেখেছি। অনেক ক্ষেত্রে আমি দেখেছি, অনেক পরিবারে আমি গিয়েছিও। ওদেরকে যখন কোনো একটা কেওয়াস ওদের মধ্যে হতো, আমি ওদের মীমাংসা করে দিয়ে আসতাম, এরকমও গেছে। তো ওইরকমভাবে দেখতে পাই যে পরিবারতন্ত্র যেটা, সেই তন্ত্রের মধ্যে ছেলে মেয়েরা মানুষ হতে গেলে পিতা মাতাকেও সুন্দর সঠিকভাবে জীবনযাপন করতে হবে। এবং পিতামাতাদের পাশাপাশি তাদের যে আত্মীয় স্বজন বা ছেলে মেয়েদের বা শিশুদের আত্মীয় স্বজনরা যারা আছে পাশাপাশি থাকে, দাদু দিদিমা যারা আছেন, তাদেরকেও সেরকমভাবে সঠিকভাবে ছেলে মেয়েদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। তো ছেলেমেয়েরা তো পরিবার থেকে শিখবে, পরিবারে বিশেষ করে বাবা মার কাছ থেকে শেখে। এরপরে পাশাপাশি যে বয়স্ক লোকরা আছেন তাদের কাছ থেকেও শেখে। তাহলে পরিবার যদি সুন্দর না হয় তো ছেলে মেয়েদের যে মন মানসিকতা গঠনধর্মিতা পুরোটাই সেটা কোনোটাই বিকশিত হবে বলে আমার মনে হয় না। তাইলে পরিবারটা আগে সুন্দর হতে হবে। তো পরিবার সুন্দর করতে গেলে প্রথমে যা হয়ে গেছে তো হয়ে গেছে। তো এখন ওই সময় আমার চিন্তা থাকতো, যখন আমি ক্লাসে যেতাম বা স্টুডেন্টদের সঙ্গে মেলামেশা করতাম, তখন আমার চিন্তা থাকতো যে একটা স্টুডেন্টকেও যদি আমি সুন্দর করে মানুষ করতে পারি, যেমন একটা স্টুডেন্টকেও যদি আমি মূল্যবোধের বিকাশ, মনুষ্যত্বের শিক্ষা, মানবিকতার শিক্ষা এগুলি যদি আমি দিতে পারি, তাহলে একটা স্টুডেন্টকে দিয়েই তো একটা ফ্যামিলি সুন্দর হবে। এভাবে একটা ফ্যামিলি সুন্দর হতে হতে 10টা ফ্যামিলি সুন্দর হবে। এই চিন্তাধারাটা আমার থাকতো এবং এই চিন্তাধারাটা ছিল বলেই আমি বিদ্যালয়ের যে বিষয়কেন্দ্রিক জ্ঞানের পাশাপাশি অন্যান্য কিছুও ওদের দিয়ে করাতাম। যখন আমার কাছে এনএসএসের একটা দায়িত্ব এসে পড়ে, তো এনএসএসের দায়িত্বের মধ্যেও আমি যখন পালন করি তখন ওইটার মধ্যে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে গেলে কি করতে হবে ওই মোটিভটা থাকতো বেশিরভাগ। ওই মোটিভটাকে কেন্দ্র করে আমি এনএসএসের প্রোগ্রামটাকে সাজাতাম। ওইখানে থাকতো, গান থাকতো, নৃত্য থাকতো, পাশাপাশি আমাদের দৈহিক স্বাস্থ্যকে কীভাবে উন্নত করা যায়, হ্যাঁ, আমরা দেহকে কীভাবে সুন্দর করে গড়ে তুলব। তারপরে এই যে বর্তমানে চলছে যে ড্রাগের নেশা, ওইগুলিকে কীভাবে বাদ দিয়ে যুব সমাজকে আরও এগিয়ে দেওয়া যায়, মাদকাসক্ত যে ব্যাপারটা, ওই ব্যাপারটার প্রতি ছেলেরা যাতে আসক্ত না হয় এটার ব্যাপারেও শিক্ষা দেওয়া থাকতো। এবং মেয়েরা কৈশোরকালীন সময়ে ওদের কীভাবে ওদেরকে ঠিকঠাক থাকতে হবে। কৈশোরকালীন সময়ে তো মেয়েরা বিপদে পড়ে বেশি। ওই সময় এখন যে সমাজ ব্যবস্থা ওটার নিরিখে আমি বলছি, বিশেষ করে কৈশোরকালীন সময়ে মেয়েরা একটু কম, ছেলেরাও কম বুঝে মেয়েরাও কম বুঝে, কিন্তু ওরা মনে করে যে আমরা ঠিকই অভিভাবক হয়ে গেছি, আসলে কিন্তু তা না। এই বয়ঃসন্ধি কালটা এরকমই, যেটাকে ইংরেজিতে অ্যাডোলেসেন্স পিরিয়ড বলে। ওই পিরিয়ডে ছেলেমেয়েরা সত্যি সত্যি একটা উদ্দাম হয়ে যায়। ওরা ভাবে আমরা এখন বড় হয়ে গেছি, আমরা এখন অনেক কিছু বুঝি, হ্যাঁ অনেক কিছু বুঝি না, কিন্তু ওরা যা বুঝছে যা করছে এটা ওরা বুঝতে পারে না আসলে কি করছে। এখানে যখন পিতামাতা বা অভিভাবকরা যখন বলে এই তুই এখানে এটা করিস না, ওইটা করিস না, এতে তারা খুব মনক্ষুণ্ণ হয়। ওরা ভাবে হ্যাঁ বাবা মা ভাবছে আমি কিছু করতে পারি না, আমি কিছু বলতে পারি না, আমিও সব বুঝি, বাবা মা শুধু শুধু আমাকে বারণ করছে, এরকম ওরা মনে করে। কিন্তু এই পিরিয়ডের সময় বাবা মাদের উচিত যে ছেলে মেয়েদের এই
খুবভাবে বকা না দিয়ে বা পানিশমেন্ট না, যাকে বলে পানিশমেন্ট, তা মানসিকভাবে হোক দৈহিক দিকে হোক, পানিশমেন্ট না দিয়ে ওদেরকে কিভাবে মানসিক দিক থেকে উন্নত করা যায়, তার জন্য ওদেরকে নিয়ে কাউন্সিলিংয়ে বসতে হয় বাবা মা সবাই। এখন তো দেখা যায় যে বাবা অফিসে চলে যাচ্ছে, মাও রান্নাঘর নিয়ে ব্যস্ত, আবার মাও অফিসে বা স্কুলে চলে যাচ্ছে, ছেলেমেয়েরা থাকে একা একটা ঘরে বদ্ধ থাকে। এতে কি হয়, ছেলে মেয়েদের দৈহিকতার পাশাপাশি মানসিক শক্তিটা আস্তে আস্তে স্তিমিত হয়ে যায়, মানসিক শক্তিটাই ওদের নষ্ট হয়ে যায়। ওরা নিজেদের তখন অভিভাবকহীনভাবে মনের মধ্যে অনেক ধরনের ভয় ভীতি ওদের মধ্যে জন্ম হয়, যেটা আস্তে 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 এটা বড় হলে প্রকাশ পায়। এই জন্য তো দেখা যায় যে আজকালকার দিনে অনেক ছেলে মেয়ে বিপদগামী হয়ে যাচ্ছে। বিপদগামিতার পাশাপাশি ছেলেমেয়েরা হঠাৎ কিছু করলেই, কিছু বললেই সুইসাইড করে নিচ্ছে। কেউ কেউ আবার মাদকাসক্ত হয়ে যাচ্ছে। এটা বোধহয় ঠিক নয়। এর জন্যই আমাদের যে ফ্যামিলির যে মেম্বাররা আছি, তারা ছেলে মেয়েদের সঙ্গে সুন্দরভাবে মিশতে হবে, ওদেরকেও একটু সময় দেওয়া দরকার, তাহলেই তো ওদের মেন্টালিটিটা গ্রো হবে। একদম ঠিক। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো এরপরে জানতে চাইবো যে আপনি তো শিক্ষকতা ছিলেন এবং সঙ্গে সঙ্গে কিভাবে এই যে সাহিত্য অঙ্গনে আবার আসলেন, এই জার্নিটা একটু শুনে নেব আপনার কাছ থেকে। সেটাও ঠিক, এটা আমার ছোটোকাল থেকে ছিল কিছু কিছু লেখালেখি। তখন যে লেখা লিখতাম আমি নিজেও বুঝতাম না আসলে এগুলি কবিতা হচ্ছে নাকি ছড়া হচ্ছে, কিছু আমি বুঝতাম। এগুলি আমি কাউকে দেখাতাম না, নিজে নিজেই লিখতাম। তো এবার লিখতে 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 দেখা গেল যখন আমি একটু পরের ক্লাসে উঠলাম, 11-12 উঠলাম, তখন লেখালেখি আর লিখছি না। লেখালেখি ছুটে গেছে, পড়াশোনার চাপে লেখালেখি আর হচ্ছে না। কলেজেও সেই রকম হয়নি। তো যখন আমি অনার্সের লাস্ট ইয়ারে আমার হঠাৎ করে মনে হলো যে না, আমি তো আগে লিখতাম, হঠাৎ করে মানে দৈবাত এটা ঘটে গেছে। হঠাৎ করে আমি ভাবলাম যে না, আমি তো আগে লিখতাম, দেখি তো একটু লেখালেখি করি। ওই আবার শুরু করলাম লেখালেখি। কিন্তু যখন স্কুলে যতদিন ছিলাম ততদিন লেখা কিন্তু অনেক লেখা আছে আমার, নাটক আছে, কবিতা আছে, গল্প আছে। আমার নাটক নিয়ে সুখময় হায়ার সেকেন্ডারি স্কুলে একবার মঞ্চস্থ হয়েছিল একটা নাটক। তো এরকম অনেক নাটক আমি লিখেছি, গল্প লিখেছি, ছোট গল্প, তারপরে উপন্যাসও লিখেছি। এরকম অনেক কিছুই আমি লিখেছি, কিন্তু ওইগুলিকে যে আমি কভারিং করে বা পুস্তক আকারে বের করব, ওইটা আমার মাথায় আসেনি কোনোদিন। আমি চিন্তাও করিনি যে এটাকে প্রিন্টিং করে আমি এটাকে প্রকাশ করব, এটা আমার মাথায় চিন্তা আসেনি। আর আমার পরিবারে মানে আমার যে শ্বশুরবাড়িতেও আমি তো লিখি, তারাও জানে আর লিখি, ওরাও তো সবাই ব্যস্ত, সবাই যার যার চাকরি নিয়ে ব্যস্ত। সকাল থেকে রাত্র পর্যন্ত আমরা মানে কীভাবে চাকরি করতে যাব, আবার আসবো, আবার রান্না হবে, আবার খাওয়া হবে, এরপরের দিন আবার চলবো, এই চিন্তাধারাটাই ওদের মধ্যে থাকতো। তো এইভাবে আমার পরিবারে জানতো আমি লেখালেখি করি, তো ওদের মাথায় কোনো দিন আসেনি যে আমাকে দিয়ে কোনো বই বা কোনো উপন্যাস, কোনো গল্প মুদ্রিত আকারে প্রকাশ করবে। আসলে এটা হয়নি। যখন আমি অবসরে এলাম তখন আমার হাজব্যান্ড ওনারই স্কুলের AHM-কে মানে ভাইস প্রিন্সিপাল কে সন্তোষ সরকার মহাশয়, হঠাৎ উনি আমার বাড়িতে গেলেন। আমার হাজব্যান্ডেই ওনাকে নিয়ে গেছেন। আমার হাজব্যান্ডের মাথায় বোধহয় চিন্তা ছিল যে এখন তো চাকরি শেষ, এখন আর কি করবে বসে বসে, আচ্ছা একটু লেখালেখি, আগেও তো লেখালেখি করতো, দেখি না এখন আর একটু লেখালেখি করুক, না হলে হয়তো এটাই চিন্তা ছিল। না হলে উনি ওই সন্তোষ সরকার মহাশয়কে আমাদের বাড়িতে নিয়ে যেতেন না। যাই হোক, সময় কাটানোর জন্যই হয়তো ওনার চিন্তা ছিল। তো এরপরে ওনাকে নিয়ে যাওয়ার পর সন্তোষবাবু আমাকে বললেন, ম্যাডাম আপনি এখন একটু লেখালেখি করেন। তখন আমি বললাম যে আমি তো আগেই লিখতাম।
তাহলে উনি বলছেন, তাহলে আপনি চুপ করে বসে আছেন কেন, লিখুন, এবার আপনার এই একটা বই বার করব। উনিও পাবলিশিং করে, পাবলিশার্স। আবার ওনার যে ওয়াইফ শিপ্রা দেব, উনি আবার আমার গুরু বোন। আমরা দুইজনেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রিত। তো এই গুরু বোন আমাকে বললেন, আরে দিদি তুমি চুপ করে বসে থেকো না তো, তুমি লেখো, তোমার একটা লেখা এবার আমরা আমাদের শতরূপা প্রকাশনীতে প্রকাশ করব। ওদের ইয়েটা শতরূপা প্রকাশনীর নাম। আমি বললাম আচ্ছা। আমার গুরু বোনও খুবভাবে বলছে। এদিকে ওনার গুরু বোনের যে হাজব্যান্ড, উনি সন্তোষবাবু, উনিও আমাকে বলছেন ম্যাডাম লেখেন লেখেন। আমার হাজব্যান্ডও বলছে লেখো, ঠিক আছে লেখো না, এবার তুমি তো এখন পারবে, এতদিন তো আর পারো নি, কাজে কর্মে চাপে চাকরির সুবাদে, হ্যাঁ পারো নি। তো আমার হাজব্যান্ড কিন্তু আমাকে সব সময় উৎসাহ দিত, সব সময়, যে তুমি লেখালেখি করো, লেখো, দেখি কি করা যায়, এরকম কিন্তু উৎসাহ দিত। এরকম একজন হাজব্যান্ড এবং আমার এরকম একজন ফ্যামিলি পেয়েছি বলেই আমি আজকে একটা উপন্যাস বের করতে পেরেছি। গতবার আমার একটা উপন্যাস অঙ্গীকার বের করা হয়েছে, সেটাও আমার হাজব্যান্ডের উৎসাহে এবং আমাদের আমি যে সন্তোষ সরকার মহাশয়, ওনাকে আমি গুরু হিসাবে মেনে নিয়েছি এবং এই আমার গুরুর ইচ্ছানুসারে গত বইমেলাতে আমার একটা উপন্যাস আমি বের করি, যেটা কিনা অঙ্গীকার। বইটার নাম হচ্ছে অঙ্গীকার। অনেকেই পড়েছে, বলেছে তো আমার প্রথম উপন্যাস যেহেতু, অনেকেই বলেছে হ্যাঁ খুব ভালো হয়েছে। এখন জানি না পাঠকরা কীভাবে নেবে বা কীভাবে নিচ্ছে, এটা তো আর আমি আর জানি না, এই আর কি। এত সুন্দর একটা গল্প সেই অঙ্গীকারে ফুটে উঠেছে, গল্পটাও শুনেছি, সত্যি খুব ভালো লেগেছে গল্পটা, খুব সুন্দর। আপনি এইভাবে লিখতে থাকুন এবং আপনার অনেক বই আরো প্রকাশিত হোক এবং আমরা পাঠকরা পড়বো সেখানে। তো এরপরে জানতে চাইবো ম্যাডামের কাছে, সামনেই তো 22শে শ্রাবণ আসছে, তো রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু আপনার কাছে, আপনি তো লেখালেখি করেন, সেই হেতু রবীন্দ্রনাথের ছেলেবেলাটা একটু আপনার কাছে শুনে নেব। আচ্ছা, আসলে বিশ্বকবির সম্বন্ধে বলাটা তো বিশাল ব্যাপার। ওনার যে নির্মাণ, সে নির্মাণ এবং স্থাপত্য, সেটাকে বলে বা কয়ে শেষ করা যাবে না, বলে কয়ে এটাকে শেষ করা সম্ভব নয়। একটা এই ক্ষুদ্র প্রোগ্রামে একটা ছোট্ট যে টাইমিং, এই টাইমিংয়ের মধ্যে ওনার সম্পর্কে বলা মানে দুষ্কর। তবুও আমি ওনার ছেলেবেলা সম্পর্কে যখন জানতে চাওয়া হচ্ছে, আমি একটু বলি। আমাদের খুবই অনেকেরই ইচ্ছা যে আমাদের যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার ছেলেবেলাটা একটু শুনবো আমরা, যেহেতু সামনেই 22শে শ্রাবণ। সে কবিগুরুর 14 জন ভাই বোনের মধ্যে উনি ছিলেন অষ্টম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো ছেলেবেলা বলতে, ছেলেবেলায় তো উনি ওনার বাড়িতে যে চাকর বাকরা আছে ওদের কাছেই উনি মানুষ হয়েছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা কাটত বিশদভাবে চাকর বাকরদের কেন্দ্র করেই। চাকর বাকরদের কাছেই জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির সমস্ত ছেলেমেয়েরাই লালিত পালিত হতো বিশদভাবে। কেননা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং ওনার প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, ওনার পিতা, সবসময় ঠাকুর পরিবারের ছেলেরা ব্যস্ত থাকতো। ওদের তো জমিদার বা বনেদি ফ্যামিলি, সেই হিসাবে ওদের জমিদারি দেখতে হতো, আর ওরাও নিজেরাও লেখালেখিতে ব্যস্ত থাকতো। ঠাকুর পরিবারের সবাই কেউ না কেউ, সবাই কিছু না কিছু লেখালেখি করে, সবাই লেখালেখি করে। তো সেই সুবাদে ওদের কারোরই সময় হয় না যে বাড়ির আত্মীয় স্বজনদের মধ্যে সাক্ষাৎ করার, দেখা করার বা গল্প গুজব করার, সবাইকে নিয়ে বসার অতটুকু সময় তাদের হয় না। সেই জন্যই কবিগুরুও স্বাভাবিকভাবেই চাকর বাকরদের কাছে লালিত পালিত হতে থাকে। সপ্তাহের একদিন শনি কি রবিবার কবিগুরু ওনার মার সংস্পর্শে যেতে পারতেন। মাকে খুব ভালোবাসতেন আমাদের কবি,
খুবই ভালোবাসতেন। তো সেই হিসাবে ওনার একদিনেই মহর্ষি বলে দিয়েছেন যে একদিনেই মার সঙ্গে সে দেখা করতে পারবে। কারণ ওনার মাও, বিশ্বকবির মাও অনেক অনেক কাজে ব্যস্ত থাকতেন, আর সবসময় উনি অসুস্থ থাকতেন বেশি। ওনার মায়ের নাম সারদা দেবী। তো উনি সবসময় অসুস্থ থাকতেন। সেই সুবাদে মহর্ষি ছেলে মেয়েদের মায়ের কাছে ততটা পাঠাতেন না। এইভাবে চাকর বাকরদের ঘিরেই রবি ঠাকুরের বড় হওয়া, ছেলেবেলা কেটেছে। ছেলেবেলায় তিনি একা একাই বসে থাকতেন, কোনো সময় চাকর বাকরদের সঙ্গে কথা বলতেন, একা একা বসে ভাবতেন, বিশ্ব প্রকৃতিকে দেখতেন। তাই উনি ছোটোবেলা থেকে প্রকৃতির প্রতি খুব অনুরক্ত ছিলেন। এই জন্য বিশ্বকবি একজন প্রকৃতিবাদী কবি বলা যায়, প্রকৃতিবাদী শিক্ষাবিদ বলা যায় ওনাকে। তো প্রকৃতিকে দেখতে উনি খুবই ভালোবাসতেন। তো একদিন উনি বসে আছেন ওনারই একটি ছোট কামরায়, সেখানে একজন চাকর, জোড়াসাঁকো ঠাকুর বাড়ির চাকর, ওনাকে বলেছেন যে তুমি এখানে বসে থাকো, বসে বসে ভাবো, পড়াশোনা করো, এরকম বলে দিয়েছেন আর কি। তো কবি আর কি করবেন, উনি দেখলেন যে ওনার জানলা বরাবর একটা বট গাছ দেখা যাচ্ছে, বট গাছ দেখা যাচ্ছে, এবং জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সামনেই বট গাছটা ছিল। উত্তর কলকাতায় যে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, সেখানে বট গাছটা ছিল, এবং একটা পুকুরও ছিল। সেখানে সবাই স্নান টান করতো, আসতো, তার পাখিরা এখানে জল খেত, হাঁস চড়তো ওই পুকুরটাতে। উনি বসে বসে দেখতেন, খুবই ভালো লাগতো ওনার। তো এইভাবে দেখতে দেখতে হঠাৎ ওনার চোখ পড়লো সে প্রকাণ্ড বট গাছটার উপরে। তো প্রকাণ্ড বট গাছটার দেখতে দেখতে ওনার মনে হঠাৎ একটা 2 লাইনের একটা কবিতার ছন্দ জাগরিত হলো। কবিতাটা 2 লাইনের যে ছন্দটা, লাইনটা ছিল এরকম: নিশি দিশি দাঁড়িয়ে আছো মাথায় লয়ে জট, ছোট ছেলেটিকে পড়ে কি মনে ওগো প্রাচীন বট। এই 2 লাইনেই উনি লিখেছেন। তাও উনি উদ্বুদ্ধ হয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জল পড়ে পাতা নড়ে, এই 2টা ওই লাইনের প্রতি উনি বারবার এই 2টা লাইন পড়তেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, জল পড়ে পাতা নড়ে, জল পড়ে পাতা নড়ে। এরকম করতে করতে ওনার ভিতরে একটা, যেমন এই 2টা লাইন যেমন ওনার ভিতরে একটা সুরের গুঞ্জন তুলে দিয়েছে। এরকম করতে করতে হঠাৎই ওনার মনে হয়ে গেছে যে এই যে নিশি দিশি দাঁড়িয়ে আছো মাথায় লয়ে জট, ছোট ছেলেটিকে পড়ে কি মনে ওগো প্রাচীন বট। হঠাৎই উনি লিখে ফেললেন এই 2টি কবিতা। উনি আশ্চর্য, 2টি লাইনের কবিতা, উনি আশ্চর্যান্বিত হলেন যে আমি কি করে 2টি লাইন লিখলাম। যাই হোক, এখান থেকে যখন শিশু কবির পড়াশোনা শুরু হলো, ছোট ছেলেরা সবাই বাড়িতে বর্ণমালা, ছোট ছোট ইংরেজি এগুলি পড়তো, পাশাপাশি বিদ্যালয়ে ওরা যেত। আর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ওদের জন্য পার্সি, সংস্কৃত বিভিন্ন ভাষায় শেখার জন্য গুরু রেখে দিয়েছেন। তারপরে গান বাজনাও হতো, গান বাজনার জন্য গুরুরা আসতো, কুস্তির জন্য কুস্তিবীররা আসতো। সবাই ঠাকুরবাড়ির সব ছেলেরাই এইভাবেই পড়াশোনা করতো, বাড়ির ভিতরে ওদের বেশিরভাগ পড়াশোনা হতো, আবার স্কুলেও যেত। তো একদিন এক গৃহশিক্ষক আমাদের কবিকে বসে বসে বর্ণমালা শেখাচ্ছেন, ইংরেজি বর্ণমালা পাশাপাশি বাংলা শেখাচ্ছেন। তো শিখতে শিখতে উনি হঠাৎ করে চোখ পড়লো একটা জানলার ভেতরে। জানলা দিয়ে উনি দেখছেন, হঠাৎ করে দেখে বড় বড়, কবির তো বড় বড় চোখ ছিল এবং দেখতো সৌম্যমূর্তি চেহারা। ছোটকাল থেকে উনি খুব সুন্দর, সৌম্যমূর্তি চেহারাটা ভাসানো, 2টা চোখ, এই 2টা চোখ দিয়ে তিনি জানলা দিয়ে হঠাৎ করে দেখলেন ওনার 2 ভাই, একজন ভাই দ্বিজেন্দ্রনাথ
আর ওর ভাগ্নে ওর চেয়ে বড় জ্যোতিপ্রকাশ, ওই দুইজনে যাচ্ছে স্কুলে। তো যে স্কুলে যাচ্ছে, ওরা যে স্কুলে যাচ্ছে উনি দেখে ওদের দিকে তাকিয়ে আছেন। তো গৃহশিক্ষক বলছে, তুমি কেন তাকিয়ে আছো ওই দিকে, জানলার দিকে? তখন উনি আমাদের কবি কিছুই বলছেন না। এবার তাকিয়ে থাকতে 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 হঠাৎ ওনার দুই বড় বড় চোখ দিয়ে অঝোরে জল পড়ছে। তো জল পড়ছে, এখন গৃহশিক্ষক বলছে, কি বলছো না কেন, কেন কাঁদছো? বারবার ওনাকে জিজ্ঞেস করছে যে কেন কাঁদছো তুমি বলো, কিন্তু কবি তো কিছু বলছে না। এরপরে হঠাৎ করে উনি আঙ্গুল দিয়ে এদিকে এইভাবে আঙ্গুল দেখে বলল, ওই ওর যে ভাই দ্বিজেন্দ্রনাথ এবং ওর ভাগ্নে জ্যোতিপ্রকাশ দুইজনে বগল দাবা করে, বইকে বগল দাবা করে যাচ্ছে স্কুলে। ওইটা দেখে উনি আঙ্গুল দিয়েছেন যে ওরা তো স্কুলে যাচ্ছে, উনি তো শিশু, উনি তো কথা বলতে বেশি একটা বুঝিয়ে বলতে পারছেন না। সেই জন্য ভাবনায় এটা প্রকাশ পেল, কবির ভাবনায়, যে ওরা তো স্কুলে যাচ্ছে, আমি কবে যাব, এটাই ছিল ওনার ভাবনা। তো এটা দেখে যখন এভাবে আঙ্গুল তুলে দেখালেন, তখন গৃহশিক্ষক ওনার আঙ্গুল দেখে হাসলেন, হেসে বললেন, যাবে যাবে, তুমি একদিন যাবে। উনি বুঝলেন যে হ্যাঁ হ্যাঁ তুমি যাবে একদিন। কিন্তু কবির তো আর কান্না থামে না, কিছুতেই কান্না ও থামাতে পারছে না গৃহশিক্ষক। তো গৃহশিক্ষক কী করলেন, রাগে ওনার পিঠে এক ঘা বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে বললেন যে এখন তুমি স্কুলে যাওয়ার জন্য কাঁদছো, এরকম দিন আসবে যে তুমি স্কুলেই যেতে চাইবে না। ওই গৃহশিক্ষকের কথাটাই কবির জীবনে বোধহয় ফলপ্রসূ হয়েছে। আমরাও শুনেছি, বই পুস্তক পড়েছি কবির জীবনী, সেখান থেকে দেখেছি যে সত্যি সত্যি আমাদের বিশ্বকবি স্কুলে যেতে চাইতেন না। স্কুলে যে গতানুগতিকতার বিষয়টা ওনার কাছে যেমন মাথা ব্যথার মতন লাগতো। প্রথম তো খুব যেতে চাইতো, কিন্তু 2-4 দিন যাওয়ার পর ওনার আর স্কুলে যেতে ভালো লাগে না। স্কুল সম্পর্কে ওনার অভিজ্ঞতা আছে, স্কুল গেটের সামনে দারোয়ান, বড় গোফওয়ালা এক দারোয়ান দাঁড়িয়ে থাকে, ঘন্টা বাজায়। কতজন মানুষধারী শিক্ষক আছে, ওরা ছাত্রছাত্রীদের বেদ দেয়, তারপরে শাস্তি দেয়। কেউ পড়াশোনা না পারলে, কেউ যদি দুষ্টামি করে, টিচাররা ওদের হাতে ইট ধরিয়ে দেয়, ইট ঝুলিয়ে রাখে। এরকম অভিজ্ঞতাগুলি ঠাকুরের আছে। উনি দেখেছেন যে স্কুলে এসব হয়, এই জন্যই উনি দেখেছেন বলে ওনার ভিতরে স্কুল সম্পর্কে ধারণাটা একদম বিশ্রী হয়ে গেছে। স্কুল সম্পর্কে স্কুলে উনি আর যেতেই চাইছেন না। যাই হোক, ওনার বাড়িতেই পড়াশোনা চলছে, কিন্তু ঠাকুর পরিবারের মহর্ষি যে কর্ণধার, উনি তো চাচ্ছেন যে না, সবার সাথে সাথে রবিকেও পাঠাতে স্কুলে। তো উনি কী করলেন, নর্মাল স্কুলে ওনাকে ভর্তি করলেন। কিন্তু নর্মাল স্কুলেও ওনার ভাইদের সাথে যেতেন আসতেন, কিন্তু ওইখানেও সেরকম তিনি মন বসাতে পারছেন না। নর্মাল স্কুলেও যেতে চাইছেন না, 2-4 দিন গিয়ে আর যেতে চাইছেন না। তো এইরকম উনি কি করলেন, স্কুলে না গিয়ে ওনার বাড়ির দোতলায় রেলিংগুলি যে আছে, দোতলার যে রেলিংগুলি, এভাবে কাঠের রেলিংগুলি, দোতলাটাকে বানিয়েছেন তিনি স্কুল, আর রেলিংগুলিকে বানিয়েছেন ছাত্রছাত্রী। হ্যাঁ, কোনো ছাত্রছাত্রী খুব পড়াশোনা জানে, খুব শিক্ষার প্রতি অনুরক্ত, কোনো ছাত্র আছে খুব বদরাগী, কোনোটা একদম পড়াশোনা পারে না। এরকম অনেক রকমের ছাত্র তিনি বানিয়েছেন নিজের মনে মনে। তো বানানোর পর ওই রেলিংগুলোকে উনি ঘা দেন, বারবারে আঘাত করেন, একটা স্টিক দিয়ে বারবারে আঘাত করেন। আঘাতে আঘাতে দেখা গেল যে রেলিংগুলি অনেকগুলি ভেঙে গেছে। যেগুলি একদম ভেঙে গেছে, ওই রেলিংগুলিকে তিনি মনে করলেন সবচেয়ে অপদার্থ স্টুডেন্ট। এরপর একটু এটা ভালো, যে রেলিংগুলি একটু ভালো, তখন না, ওই যাতে এই স্টুডেন্টটার যাতে ও আবার একটু ভালো, এরকম ক্রমান্বয়ে উনি স্কুল সাজালেন, নিজের মনে মনে স্কুল সাজালেন। এই দেখে একদিন ওনার যে ভাগ্নে জ্যোতিপ্রকাশ ভাবলেন যে রবি যখন স্কুলে যাইতে চায় না,
দেখি ওকে দিয়ে কি করানো যায়। তো ওনার ভাগ্নে জ্যোতিপ্রকাশ হঠাৎ করে একদিন বললেন, রবি তুই কবিতা লিখবি? তখন আমাদের ছোট রবি বললেন যে কবিতা কবিতা কি করে লেখে? কবিতা তো বইয়ে প্রিন্টিং থাকে, কবিতা কি লেখা যায়নি? এটা তো মুদ্রিত থাকে, আমরা পড়ি। তখন ওনার ভাগ্নে বললেন যে আরে না না, এটা তো আগে লিখতে হয়, তাহলে এরপরে তো প্রিন্টিং হয়, পাওয়া যায়। এরপরে আমাদের ছোট রবির মাথায় ঢুকলো যে হ্যাঁ ঠিক আছে, কবিতা লিখবো। তাও কি করে লিখবো, আমি তো পারি না কবিতা লিখতে। তখন জ্যোতিপ্রকাশ কী করলেন যে 14টা অক্ষর দিয়ে পয়ার ছন্দে কিভাবে কবিতা লেখা যায় সেটা উনি দেখিয়ে দিলেন রবিকে। ঢুকে গেলেন আমাদের কবিতার জগতে। এই কবিতা লেখা আরম্ভ হলো, শুরু হলো। এটা ওনার কবিতা প্রথম ছিল একটা ছোট্ট ভাঙা পালকি দিয়ে। ওনার বাড়িতে একটা ভাঙা পালকি আছে, আগে ব্যবহার হতো, পরবর্তী সময় এটা অনেকে ব্যবহার করে না। এই ভাঙা পালকি নিয়ে কবিতা, বা কোনো দুধ গুড় নিয়ে কবিতা, কদলি নিয়ে কবিতা, পিঁপড়া নিয়ে কবিতা, গরু বাছুর নিয়ে কবিতা, এরকম কবিতা উনি বানাতেন। তো এই কবিতাগুলি উনি কী করতেন, চাকর বাকর থেকে শুরু করে যাকে পায়, আত্মীয় স্বজন যাকে পায়, ভাই বোন যাকে পায়, সবাইকে দেখায়। তো সবাই ওনাকে উৎসাহ দেয়, হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বন্ধু বান্ধবেরও দেখায়, হ্যাঁ খুব ভালো হয়েছে। তো এইভাবে কবির যে কবিতা লেখা, এটা আস্তে আস্তে স্প্রেড হতে থাকে। প্রথম বন্ধুবান্ধবের মহলে গেল, বন্ধুবান্ধবরা স্বাভাবিকভাবে স্কুলে যায়, উনি তো যান না, কিন্তু বন্ধুবান্ধবরা তো যায়। তো বন্ধুবান্ধবরা গিয়ে স্কুলে বলা বলি করছে, স্যাররাও শুনলো যে রবি তো কবিতা লিখছে। তো এর মধ্যে হঠাৎ করে 2-4 দিন পরে উনি গেলেন স্কুলে। আমাদের ছোট্ট রবি স্কুলে যে একবারে যায় না তা না, মানে কিছুদিন পরে পরে যায়, স্কুলের প্রতি এত অনুরক্ত না। আচ্ছা যাই হোক, গেলেন। তো এরপরে ওইখানে নর্মাল স্কুলের একজন টিচার ছিলেন নরোত্তম। হ্যাঁ, তো উনি বললেন যে শুনেছি তুমি নাকি কবিতা লিখছো। তো কবি আর কি বলবেন, লজ্জায় একদম মাস্টারমশাই শুনে নিয়েছে আমি কবিতা লিখছি। উনি তো খুব ভয়ও পেয়ে গেছেন, লজ্জাও পাচ্ছেন, কারণ এই শিক্ষকরে সবাই খুব ভয় পায়, রাশভারী চেহারা, খুব গম্ভীর প্রকৃতির, এরকম সব স্টুডেন্টরাই ওই স্যারকে খুব ভয় পেত। তো কবিও তো বাদ যায় না, কবিও ওনাকে খুব ভয় পেত এবং খুব শ্রদ্ধাও করত। তখন উনি বললেন, শিক্ষক মশাই তুমি নাকি কবিতা লিখছো। তখন রবি ঠাকুর মাথায় একটু নেড়ে একটু জানালো যে হ্যাঁ, সায় দিল যে হ্যাঁ হ্যাঁ আমি কবিতা লিখছি। তখন আচ্ছা ঠিক আছে, তোমাকে 2টি লাইন লিখে দিচ্ছি, দেখি তুমি কীরকম কবিতা পারো। তোমাকে 2টো লাইন লিখে দিচ্ছি, এই 2টা লাইনের সঙ্গে তুমি আরও 2টো লাইন জোড়া দিয়ে আনবে। তো এরপরের দিন দেখা গেল উনি যে 2টো লাইন লিখে দিয়েছিলেন, এই 2টো লাইনের সঙ্গে কবিগুরু আরও দুটো লাইন, মানে বর্ষা প্রকৃতির উপরে ওই স্যারটা লিখে দিয়েছিল। কবিতার লাইনগুলো এরকম ছিল, যেমন রবি করে জ্বালাতন আছিল সবাই, রবি করে জ্বালাতন আছিল সবাই। কবিতার লাইন দুটো ছিল এরকম, যে 2টো লাইন শিক্ষক মহাশয় লিখে দিয়েছিলেন। রবি করে জ্বালাতন আছিল সবাই, ভরসা ভরসা দিল আর ভয় নাই। এই 2টো লাইনকে আমাদের ছোট কবি লিখে এনেছে, মিনগণহীন হয়ে ছিল সরোবরে, এখন তাহারা সুখে জল ক্রীড়া করে। এই 4টা লাইন, 2টো লাইন যখন লিখে এনেছেন আমাদের কবি, তখন ওই শিক্ষক মহাশয় খুব খুশি হয়েছেন। খুশি হয়ে বললেন যে রবি তুমি একদিন এই বিশ্বের কবি হবে। তো শেষ পর্যন্ত কবিগুরু তো বিশ্বের কবিই হলেন। আর ছোটোবেলাকার আরও গল্প আছে, যেমন ছোটোবেলায় উনি
এর সঙ্গে ওই যে আমাদের যে আব্দুল মাঝি, ওনার আব্দুল মাঝি বলে একজন লোক ছিল, সে আব্দুল মাঝি ওনার দাদাকে, বিশেষ করে দ্বিজেন্দ্রনাথকে বড় বড় ইলিশ মাছ এবং কচ্ছপের ডিম এনে দিত। এটা রবি ঠাকুরের ভাবনা যে আব্দুল মাঝি যে আমার সঙ্গে গল্প করে, ও হয়তো ওই তো জেলে, ও সব সময় নদীতে থাকে, তাকে বাঘে ধরে, সে বাঘ থেকে বেঁচে আসে এবং বর্ষায় এরকম উত্তাল নদীতে সে মাছ ধরছে আমার দাদার জন্য। সে দাদার জন্য পদ্মা থেকে ইলিশ মাছ এনে দিচ্ছে এবং কচ্ছপের ডিম এনে দিচ্ছে। ও একবার বাঘকে ধরে জলে ডুবিয়ে দিয়েছে, তারপর বাঘ ওকে কিছুই করতে পারেনি। আব্দুল মাঝি সুন্দর মতো বাঘকে ঠেলে দিয়ে নৌকা টানিয়ে, হ্যাঁ, বাঘকে দিয়ে নৌকা টানিয়ে এনে 10 ক্রোশ দূরত্বের যে বাড়ি, সেটা উনি 1.5 ঘন্টায় চলে এসছে আব্দুল মাঝি। এরকম কল্পনা করতেন কবি। উনি তো কল্পনা প্রবণ ছিল, উনি খুব কল্পনা প্রবণ ছিল। তখন উনি বসে বসে এগুলি কল্পনা করতেন। তখন আব্দুল মাঝিকে শেষ পর্যন্ত জিজ্ঞেস করতেন, তোমার কি এরকম হয়েছিল? আব্দুল মাঝি কি করবে, ছোট ছেলে, ওনাকে বলেছে। তো আব্দুল মাঝিও বলতে, হ্যাঁ হ্যাঁ, এই বাঘটাকে আমি গঞ্জের যে পাকুর গাছটা আছে, ওই পাকুর গাছটার মধ্যে আমি চেপে ধরেছিলাম। বাঘটা যখন পাকুর গাছ থেকে নেমে, পাকুর গাছটা হঠাৎ ভেঙে গেল। বাঘটা যখন পাকুর গাছে উঠলো, পাকুর গাছটা হঠাৎ করে ভেঙে গেল। বাঘটা তো পড়লো জলে, ও আমাকে দেখে ওর জিহ্বায় জল এসে গেল, বাঘটার জিহ্বায় জল এসে গেল, ও আমাকে এখন খেয়ে নেবে। ও তো অনেক মানুষজনকে চেনে, অনেক মানুষজনের সঙ্গে ওর সখ্যতা আছে বাঘের, কিন্তু আমার সঙ্গে তো ওর সখ্যতা নেই। ও তো মাত্র আমাকে দেখেছে। ও যেই হালুম করলো, আমি কি করলাম, একটা দড়িকে ফাঁসের মতো করে ওর গলায় আটকে দিলাম। এরপরে আমি ওকে জলে ডুবাতে নিয়ে গেছি ওপারে, এবং ওই দিনে আমি ওকে এরকম শিক্ষা দিয়েছি, ও আর আমার সঙ্গে ভিড়বে না। ওই দিন আমি 1.5 ঘন্টার 10-20 ক্রোশ দূরত্বের পথ আমি 1.5 ঘন্টায় চলে এসেছি। এরকম ধরনের গল্প কবির সঙ্গে বলতেন আর আব্দুল মাঝি, যেটার কোনো একটার সঙ্গে একটার কোনো মিল ছিল না। হ্যাঁ, বাঘ তো আর মানুষকে ছেড়ে দেবে না, বাঘ তো মানুষকে খেয়ে নেবে। কিন্তু কবিকে বোঝানোর জন্য, বা কবির সঙ্গে গল্প করার প্রবণতা, কবির সঙ্গে গল্প করবে বলে ছোট্ট শিশুকে কি দিয়ে বোঝাবে, আব্দুল মাঝিও সেরকম কল্পনা করে করে গল্প বানাতো। হ্যাঁ, এবং কবি আব্দুল মাঝির সঙ্গে গল্প করে খুব মজা পেত। ঠিক। এরপরে ম্যাডাম আপনার কাছে জানতে চাইবো যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এর যে লেখায় বলুন, কিভাবে নারীদের কথা ফুটে উঠেছে, একটু যদি সেটা বলেন। আসলে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে শুধু ছেলেদেরই শিক্ষার জন্য বলা হতো না, মেয়েরাও শিক্ষার সঙ্গে জড়িত ছিল। মেয়েরাও খুব গুণী ছিল। যেমন কাদম্বরী দেবী, রবি ঠাকুরের যে বৌদি, উনিও কিন্তু বিদুষী মহিলা, এবং বিদুষী মহিলা খুব শিক্ষিতা মহিলা। হ্যাঁ, তো ওই ঠাকুর বাড়ির মধ্যেও রামায়ণ মহাভারত পাঠ হতো, সংস্কৃত চর্চা হতো। কবির মা যে উনিও বসে বসে রামায়ণ শুনতেন। ওরা বনেদি পরিবার এবং রক্ষণশীল পরিবার হলো শিক্ষার প্রতি যে নারীদের সমান অধিকার থাকা দরকার, সেটা ওদের মন মানসিকতায় ছিল। সেই জন্য কবি বলেছেন যে ছেলেদের যেমন শিক্ষার অধিকার আছে, তার পাশাপাশি মেয়েদেরও থাকতে হবে। যদি মেয়েদের ওইভাবে শিক্ষিত না করা যায়, তা নতুন প্রজন্ম কি করে শিখবে, এবং নতুন প্রজন্ম, ভালো ভালো প্রজন্ম সৃষ্টি হবে না যদি মেয়েদের আমরা শিক্ষা না দিয়ে যাই, বা মেয়েরা যদি শিক্ষিত হতে না পারে। তো কবিগুরু সবসময় বলতেন যে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও শিক্ষা দেওয়া উচিত, এবং উনি মনুষ্যত্ববোধের শিক্ষা প্রতি সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন। তারপরে মাতৃভাষার মাধ্যমে মেয়েরা যাতে শিক্ষা গ্রহণ করে সেটার পক্ষপাতী ছিলেন। শুধু মেয়েরা না, মাতৃভাষার মাধ্যমে
শিক্ষা হোক সেটা তিনি চেয়েছেন, এবং তার পাশাপাশি ইংরেজি এবং বিজ্ঞানকেও তিনি উপেক্ষা করেননি। তার মধ্যে বিশ্ব ভ্রাতৃত্ববোধের প্রকাশ পেয়েছে, আন্তর্জাতিকতা বোধেরও প্রকাশ পেয়েছে। আসলে উনি তো মানবতার পূজারী ছিলেন। সেই বোধের উপর ভিত্তি করেই উনি সবসময় বলতেন মেয়েদেরও শিক্ষা দেওয়া উচিত, মেয়েরাও গার্হস্থ্য বিজ্ঞানের সাথে সাথে পুঁথিগত বিজ্ঞান, পুঁথিগত শিক্ষাও যাতে ওদের থাকে, মেয়েরাও যাতে স্বনির্ভরশীল হয়, সেদিকে আমাদের চেষ্টা থাকা দরকার। না হলে নতুন প্রজন্মরা কিছুই শিখতে পারবে না। হ্যাঁ, নতুন ভালো ভালো প্রজন্ম, ভালো ভালো ঘর পেতে গেলে মেয়েদের অবশ্যই শিক্ষা দরকার। এই কথাটা উনি সব সময় বলতেন। ঠিক, সত্যি খুব ভালো লাগলো। এবং আজকে রবীন্দ্রনাথ বলুন, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলুন বা রামমোহন বলুন, এনারা কিন্তু সকলেই মহিলাদের জন্য যে করে গেছেন, আজকে আমরা দাঁড়িয়ে আছি ওনাদের কারণেই হয়তো। ঠিক, মানে সতীদাহ প্রথা বলুন, বিধবা বিবাহ বলুন, এগুলো কিন্তু ওনারা করে গেছেন। হ্যাঁ, সংস্কারগুলো ওরা করে গেছেন। হ্যাঁ, তো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা বলবো যে আমরা শিক্ষিত হয়েও কোথাও যেন অশিক্ষিত হয়ে রয়েছি। এখনো কিন্তু আজকের সভ্যতায়, আজকের সমাজে আমরা নারীরা এখনো লাঞ্ছিত হচ্ছি কোনো না কোনো ভাবে। হচ্ছি তো, ঠিক। কিন্তু সেই সময় ওনারা আমাদের মহিলাদের একে কিভাবে তুলে এনেছেন একটা জায়গা থেকে, যে আমরা তখন সতীদাহ প্রথা, তখন সেই সময়কার এত বড় একটা কুসংস্কার ছিল, সেইখান থেকে ওনারা আমাদেরকে বার করে এনেছেন। বিধবা বিবাহ, বাল্য বিবাহ, এগুলো থেকেও ওনারা আমাদেরকে তুলে এনেছেন এবং আমাদেরকে একটা জায়গা দিয়েছেন। কিন্তু সেই জায়গা থেকে আজকে থেকে বহুদিন আগেকার কথা এগুলো। তারপর আজকের দিনে আমাদের সমাজ শিক্ষিত হয়েও কিন্তু আমরা সেই জায়গাগুলোতে আমরা দিতে পারি না মহিলাদেরকে। না, ওনারা যে পথ দেখিয়েছেন সে পথে তো আমরা হাঁটছি না। সেই পথে আমরা হাঁটছি না। এখন হচ্ছে প্রযুক্তিবিদ্যার যুগ। তো প্রযুক্তিবিদ্যার যুগে পুরো ফ্যামিলির একটা ইচ্ছা থাকে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার মেয়ে ফ্লাইট চালাবে, আমার মেয়ে নেভিতে চাকরি করবে, মানে অনেক বড় বড় স্বপ্ন দেখে। মূল্যবোধের বিকাশ হয় না, মূল্যবোধের অভাব রয়েছে। হ্যাঁ, মূল্যবোধের বিকাশ, মনুষ্যত্বের যে শিক্ষা, মূল্যবোধের বিকাশ। হ্যাঁ, এই জন্যই তো এখন দেখা যায় যে প্রায় ঘরে ঘরে ছেলেরা কি করে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার মোটিভটা ওদের সৃষ্টি হচ্ছে, ওরা যখন পরিবার করছে, ছেলেরা যখন নিজের পরিবার করছে, বিয়ে শাদী করছে, এরপর কিছুদিন গেলেই দেখা যায় মা বাবা ওদের কাছে যেমন একটা বোঝা স্বরূপ। মা বাবাকে পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে, কিন্তু ওরা ভাবে না যে এই পিতামাতা একদিন অনেক অনেক কষ্ট করে ওদের এই জায়গায় পৌঁছে দিয়েছে। অনেক অনেক কষ্ট, অনেক অনেক রক্ত ঝরা ঘামের বদলে ছেলেদের মানুষ করে তুলেছে। এবং আজকে সাফল্যের জন্য হয়তো বাবা মাই দায়ী, কিন্তু সেই সাফল্য হয়তো আসতে পারেনি। না, পুঁথিগত বিদ্যায় অর্জন হয়েছে, আসলে সেই বিদ্যাটা কোনো অর্জন মানুষ হয়নি পুরোপুরি। না, ইংরেজি শিখেছে, বিজ্ঞানে শিখেছে, কিন্তু মনুষ্যত্বের শিক্ষা হয়নি। ঠিক, একদমই তাই। সেই জন্য তো প্রতি ঘরে ঘরে দেখা যাচ্ছে, প্রায় ঘরে ঘরে দেখা যাচ্ছে যে বাবা মারা আজকে বৃদ্ধাশ্রমে যেতে বাধ্য হচ্ছেন। বুড়ো বয়সে একমাত্র বাবা মাদের আশ্রয় থাকে, চিন্তাধারা থাকে, ছেলে মেয়ে, ওদের মেয়েদের কথা বাদ দিয়ে, মেয়েরা তো আরেকটা সংসারে যেতে হয়, ছেলেদের উপরই নির্ভর করে বেশি। যখন একটা ইউটিউব খুলি, হঠাৎ করে যেমন আমি ইউটিউব খুললাম বা ফেসবুক খুললাম, দেখলাম কি এই যে বৃদ্ধাদের নিয়ে করুণ কাহিনী নিয়ে একটা গল্প, তখন এটা কিন্তু আর ভালো লাগে না। যখন দেখি যে ওদের করুণ কাহিনী নিয়ে গল্প, ছেলেকে বড় করেছে, কিন্তু দেখা গেল আজ মা বাবা পরিত্যক্ত ওদের কাছে, বাবার ওষুধ আসে না, মা ঠিক মতো খাওয়ার পায় না, ছেলের যে বধূ ওর মাকে ঠিক মতন দেখে না, খুব মানসিকভাবে জ্বালা যন্ত্রণা করে, মাকে
ইয়ে করে, মাকে দিয়ে ঘরের কাজ করায়। তারপরে ছেলেরা পাঠিয়ে দেয় তার বাবাকে বাজারের থলে দিয়ে। কিন্তু ওর সময় ওরা ভাবে না যে আমার বাবা মা তো বৃদ্ধ হয়েছে, ওরা কি পারবে, সেই চিন্তাটা ওরা করে না। না। এটা হচ্ছে একদম মূল্যবোধের অভাব। ঠিক। তো এই পরিপ্রেক্ষিতেই আমি বলবো ম্যাডামকে যে কি বার্তা দেবেন আমাদের সমাজের জন্য? সমাজের জন্য, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য এটাই বার্তা থাকবে, পুঁথিগত শিক্ষার পাশাপাশি, পুঁথিগত ইংরেজি বিজ্ঞান শিক্ষার পাশাপাশি আমাদের মনুষ্যত্ববোধের বিকাশ, আমরা মূল্যবোধের বিকাশ যাতে আমাদের হয় বা ওদের হয়, সেদিকে ওদের লক্ষ্য রাখতে হবে এবং সে অনুযায়ী পথে চলতে ওদের আমি বার্তা দিচ্ছি, সঠিক পথে চলার সঠিক পথে চলার। ঠিক। ধন্যবাদ ম্যাডাম, আপনাকে ধন্যবাদ দেব আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আসার জন্য, ম্যাডামের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং কমেন্ট করবেন, এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলি দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। নমস্কার। নমস্কার।